আসসালামু আলাইকুম। আপনারা যারা নিজ মেধা, নিজ যোগ্যতায় ভাইবা বোর্ডে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা। তো আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে চাই অবশ্যই যোগ্য মানুষ যেন যোগ্য স্থানে যেতে পারে। তো আপনাদের জন্য আজকের এই ভিডিও। তো ভাইবা বোর্ডে কি প্রশ্ন আসতে পারে তো সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। তো এখানে মোট ১০ টি প্রশ্ন আছে। ১০ টি প্রশ্ন থেকে মিনিমাম আপনার ২ থেকে ৩ টি প্রশ্ন অবশ্যই কমন পড়ে যাবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে ভাইবা বোর্ডে কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলি। তো ভাইবা বোর্ডে এগুলো প্রশ্নের উত্তর আপনার অবশ্যই জানা। কিন্তু আসলে ভাইবা বোর্ডে কেমনভাবে উত্তর দিলে আপনাকে তারা স্মার্ট ভাবতে পারে, তারা কিভাবে অন্যদের থেকে আপনাকে একটু এক্সট্রা মূল্যায়ন করবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই। ভাইবা বোর্ডে কি প্রশ্ন আসতে পারে? ১ম এ হচ্ছে আপনার পরিচয়। তো এখানে আপনি এই উত্তরগুলো কিভাবে দিবেন? এই উত্তরগুলো হচ্ছে আপনি আপনার নাম, আপনার জেলা, আপনার সাবজেক্ট এগুলো ৩ থেকে ৪ লাইনের মাঝেই শেষ করবেন। এই কথাগুলো খুবই কনফিডেন্টলি আপনার বলতে হবে। আপনি যে কথাগুলো বলবেন এগুলোর মাঝে যেন একটা কনফিডেন্ট এবং একটা স্ট্রংনেস পাওয়া যায়। এবং সেই সাথে হচ্ছে আপনার কথাগুলোর মাঝে একটা স্মাইল থাকবে। অর্থাৎ একটা হাস্যোজ্জ্বল একটা চেহারা থাকবে। তো এই সব মিলিয়ে আপনি যদি এই ১ নাম্বার প্রশ্নের উত্তর বা এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন, তাহলে এটা অন্যদের থেকে আপনাকে অনেকটাই এগিয়ে রাখবে। তো দ্বিতীয়ত হচ্ছে আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান? এই প্রশ্নটা করা হয় এই কারণেই যে আপনার শিক্ষকতায় কোনো আগ্রহ আছে কিনা? আপনি শিশুদের নিয়ে কাজ করার মন মানসিকতা আছে কিনা? তো ১ম বারের মতো এইটাও আপনি খুব কনফিডেন্টলি বলবেন। এমন যেন না হয় আপনি ভাবতেছেন, চিন্তা ভাবনা করতেছেন। এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার চিন্তা ভাবনার ওই সেকেন্ডটার মধ্যে কিন্তু তারা বুঝে নিবে আপনি আসলে যোগ্য কিনা। কারণ আপনার মনে যেটা আছে আপনি সেটা কিন্তু খুব ইজিলি বলে ফেলবেন। আর আপনি যদি তার প্রশ্ন অনুসারে বলেন তাহলে সে বুঝে যাবে আপনার আসলে এখানে ইচ্ছা নেই বা আপনি শুধুমাত্র এখানে একটা চাকরির জন্যই এসেছেন। তো আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন তখন যেন তারা কোনোভাবেই মনে না করে যে আপনি এখানে শুধু একটা চাকরির জন্য আসছেন। তারা যেন মনে করে আপনি শিশুদের নিয়ে খেলতে, থাকতে, তাদের নিয়ে চিন্তাভাবনা করতে ভালোবাসেন। এজন্য মূলত হচ্ছে আপনি প্রাইমারি শিক্ষকের এই দায়িত্বে, এই চেয়ারে বসতে যাচ্ছেন। তৃতীয়ত হচ্ছে প্রাইমারি শিক্ষকের প্রধান দায়িত্বগুলো কি? এখন আপনারা একেকজন একেক রকমভাবে এটার উত্তর দিবেন। তো যেভাবেই বলেন অনেক কনফিডেন্টলি বলতে হবে। আমি আপনাদের বেশ কিছু অপশন বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি এখানে বলতে পারেন বাচ্চাদের শুধুমাত্র বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ করে রাখাটা উচিত না। শিশুদের যেহেতু ১ম শিক্ষা জীবনটাই শুরু হয় প্রাইমারি স্কুল থেকে, এজন্যই আমি একজন শিক্ষক হিসেবে মনে করি শিশুদের নৈতিক শিক্ষা, শিশুদের আচরণ, শৃঙ্খলা শেখানো এই গুণটা সকল প্রাইমারি শিক্ষকের মধ্যে থাকা বলে আমি মনে করি এবং এটাই হচ্ছে প্রাইমারি শিক্ষকের প্রধান দায়িত্ব। তো আপনি যদি এটা বলতে পারেন তাহলে খুব ভালো একটা ইমপ্রেশন আপনার উপর পড়বে তাদের। আপনাকে তারা অবশ্যই অনেকটা আলাদা করে রাখবে এই উত্তরগুলোর মাধ্যমে। এরপরের প্রশ্ন হচ্ছে একজন ভালো শিক্ষক কেমন হওয়া উচিত? এটার উত্তরে আপনি বলতে পারেন অবশ্যই ধৈর্যশীল। কারণ যেহেতু বাচ্চা-কাচ্চা থাকবে এখানে অনেক তার মানে আপনার এখানে অবশ্যই ধৈর্যশীল হইতে হবে। এরপর হচ্ছে আপনার দায়িত্ববান বা দায়িত্বশীল হতে হবে। এরপর হচ্ছে শিশুদের মন বোঝা, শিশুরা কি চায়? কারণ শিশুরা হচ্ছে একদম অবুঝ। আপনি তাদেরকে তাদের মতো করেই তাদের জায়গা থেকেই চিন্তাভাবনা করবেন। এমনটাই চায় ভাইবা বোর্ড আপনার থেকে উত্তর। তো আপনি এরকমভাবে উত্তর দিতে পারলে আপনাকে তারা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি তে রাখবে। এরপর হচ্ছে আপনি ক্লাসে দুর্বল শিক্ষার্থী পেলে কি করবেন? তো এই প্রশ্নটা কিন্তু প্রায় মেক্সিমাম অনেকেই করে। আপনি ক্লাসে দুর্বল শিক্ষার্থী পেলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন আলাদা করে বুঝানো, সহজ উদাহরণ দিব। এটা সহজ উদাহরণ দিয়ে বুঝানো এটা কিন্তু বেশ ভালো একটা ইমপ্রেশন পড়ে। এরপর হচ্ছে ভয় না দেখিয়ে সাহস দিব। যেমন অনেক বাচ্চারা কিন্তু ফার্স্ট টাইমে যেহেতু স্কুলে আসে, প্রাইমারি স্কুলে আসে, তারা কিন্তু অনেকেই অনেক ভয় পায়, ভয় কাজ করে। তো আপনি যদি এক্ষেত্রে বলতে পারেন তাদেরকে ভয় না দেখিয়ে বা তাদের ভয় কাটিয়ে আমি তাদের সাহস দিয়ে সামনের দিকে এগিয়ে নিবো। এরপর তাদেরকে বিভিন্ন উদাহরণ দিয়ে পড়া সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি এরকম বলতে পারেন তাহলে এই বিষয়টা আপনাকে অনেকের থেকে আলাদা করে রাখবে। এরপর প্রশ্ন হচ্ছে প্রাইমারি শিক্ষার বর্তমান বড় সমস্যা কি মনে করেন? তখন আপনি এটার উত্তরে যেটা বলতে পারেন, আমাদের সামনে আমরা বর্তমানে স্বচক্ষে আসলে যে বিষয়গুলা দেখি যেমন ছাত্রদের নিয়মিত না আসা। তো আপনি এখানে বলতে পারেন ছাত্রদের নিয়মিত স্কুলে না আসা। তো এর বড় একটা কারণ হতে পারে গার্ডিয়ান এবং আরো একটা কারণ হতে পারে শিক্ষক। কারণ
মজার এবং আনন্দময় করে তুলতে পারে না। যার জন্য অনেক স্টুডেন্ট বা অনেক ছাত্র নিয়মিত আসে না। এরপর আরো একটি কারণ হচ্ছে বর্তমানে সকলের বাসায় স্মার্টফোন আছে এবং বাচ্চাদের হাতেও স্মার্টফোন তুলে দেওয়া হয়। অর্থাৎ প্রযুক্তির অপব্যবহারের জন্য অনেক শিক্ষার্থী বা অনেক ছাত্ররা তারা স্কুলে আসতে চায় না। তো এটা হচ্ছে বড় একটি কারণ। এরপর হচ্ছে শিশুদের শাস্তি দেওয়া ঠিক কিনা? তো এটার উত্তরে আপনি সরাসরি বলবেন যে, "না, শিশুদের শাস্তি দেওয়া এটা একদমই ঠিক না।" শাস্তি বলতে হচ্ছে এখানে মায়ের দৌড় বা আ মারার কাছাকাছি এরকম কিছু একটাকেই তারা ইঙ্গিত করে। তো আপনি এখানে টোটালি উত্তর দিবেন যে, "না।" শিশুরা হচ্ছে ছোট, তারা কোমল, তাদেরকে মার দিলে তারা আরো পড়ালেখার প্রতি অনীহা দেখাবে। তারা স্কুলে আসতে চাইবে না। তো এখানে ভালোবাসা ও বুঝানোর মাধ্যমে শাসন সবথেকে বড় কার্যকর বলে আপনি বলবেন। সেক্ষেত্রে এটা আরো ভালো একটা ইমপ্রেশন পড়বে এবং তারা আপনাকে আস্তে ক্রমান্বয়ে প্রফেশনাল এবং খুবই গুড ম্যাচুরিটির একজন শিক্ষক বা মানুষ হিসেবে মনে করতে শুরু করবে। এরপরে প্রশ্ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশে প্রাইমারি শিক্ষকের ভূমিকা কি? এটার উত্তরে আপনি বলতে পারেন মাল্টিমিডিয়া ক্লাস। তো এতে করে শিক্ষার্থীরা আরো ইন্টারেস্টেড ফিল করবে। এরপর হচ্ছে প্রযুক্তির সঠিক ব্যবহার, প্রযুক্তিকে কিভাবে সঠিক ব্যবহার করা যায় সে সম্পর্কে বলা। এরপর শিশুদের নৈতিকভাবে গড়ে তোলা, বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী শিশুদেরকে নৈতিকভাবে গড়ে তোলা। এই বিষয়গুলো আপনাকে আরো অনেকটা আলাদা করে তুলবে অন্যদের থেকে। এরপর হচ্ছে বিদ্যালয়ে দেরিতে আসে শিক্ষার্থীকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? তো অনেক শিক্ষার্থী কিন্তু বিদ্যালয়ে দেরিতে আসে। তো এটার জন্য আপনার করণীয়টা কি হবে? সেটা হচ্ছে আপনি প্রথমত আ এটার উত্তরে বলতে পারেন, "আমি তার কারণ জানবো, কেন সে দেরি করে?" এরপর হচ্ছে দ্বিতীয়ত আপনি তার অভিভাবকের সাথে কথা বলবেন। তৃতীয়ত হচ্ছে নিয়মিত করার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো বললে আ আপনার যে ভাইবা বোর্ড আছে, সে বুঝে নিবে যে আপনি আসলে আ শিশুটি দেরিতে আসে এর জন্য আপনি তাকে কোনো কিছু না বলে, তাকে প্রেশারাইজ না করে আপনি তার মূল কারণের দিকে আগাচ্ছেন এবং এটা অবশ্যই একটা ম্যাচিউর মানুষের কাজ বা একজন দায়িত্বশীল শিক্ষকের কাজ। এরপরে আ আরো একটা প্রশ্ন এটা অনেকেই করে। সেটা হচ্ছে আপনি গ্রামে পোস্টিং পেলে কি করবেন? এটার উত্তরে আপনি বলবেন যে, "স্যার বা ম্যাডাম আমি যদি গ্রামে পোস্টিং পাই তাহলে আমি সেখানেই যাবো।" তো এই ছিল আজকের ভিডিও। তো এই প্রশ্নগুলোর উত্তর আপনি যদি ঠিকভাবে দিতে পারেন, আমি যেমনভাবে দেখালাম, এরকমভাবে যদি দিতে পারেন তাহলে ভাইবা বোর্ড আপনাকে অনেকটাই অন্যদের থেকে আলাদা করে দেখবে এবং আশা করি এই প্রশ্নগুলোর মাধ্যমেই আপনাকে তারা দায়িত্বশীল একজন শিক্ষক মনে করবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং পরের ভিডিওতে আমি আলোচনা করব ভাইবা বোর্ডে মনে রাখার ৫ টি টিপস। আপনি কিভাবে সবকিছু খুব সহজে মনে রাখতে পারেন সেই নিয়েই থাকবে পরের ভিডিওটি। তো সকলের চাকরি জীবন সুন্দর হোক আর যারা ভাইবাতে যাচ্ছেন তাদের ভাইবা যেন সুন্দর হয় সে প্রত্যাশা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।